কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি সত্যি জানি না কারণটা, মানে এক্স্যাক্ট কারণটা কি। তো আমি যেটা সোশ্যাল মিডিয়ায় লিখেছি সেই প্রশ্নগুলো আমার মধ্যে তো থেকেই গেল যে কেন। কারণ হচ্ছে মীরার এখনও অনেক গল্প বাকি ছিল, যেটা আমি সোশ্যাল মিডিয়ায়ও উল্লেখ করেছি। যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল যে হ্যাঁ দাঁড়াও, তোমাকে জানানো হবে, কারণ গল্প কোন দিকে কি হবে বা গল্প কিভাবে এগোবে, কি লেখা হচ্ছে সেটা কথা বলে জানাচ্ছি। তো তারপরে মিটিং হয়েছিল, মিটিংয়ের পরে জানতে পেরেছিলাম যে গল্পটা অন্যদিকে ঘুরবে এবং মীরার চরিত্রটা এখানে ইতিটা না হবে। যখন কারোর কোনো অ্যাক্টরের পিক টাইম যায় না, সেই পিক টাইম থেকেও তাকে ফেলে দিতে পারে, পরের প্রজেক্টটা নাই ক্লিক করতে পারে বা সেই চরিত্রে মানুষ আর তাকে নাই দেখতে পছন্দ করতে পারে। তো আমাদের প্রফেশনে ইনসিকিউর যে ব্যাপারটা সেটা তো থেকেই যায়। বিং অ্যান অ্যাক্টর, কোথাও গিয়ে এই বাজেটের মধ্যে না আমরা পড়ে যাচ্ছি, তো তখন আমাদের হাত থেকে কাজ চলে যাচ্ছে, এটা তো আছেই। যারা নতুন এবং যারা যথেষ্ট ভালো কাজ করছে বিভিন্ন জায়গায়, কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত যেটা তুমি একজন এক্সপিরিয়েন্স অ্যাক্ট্রেস হিসেবে এই বছরে বুঝেছো? নতুনরা আসুক না, ভালো তো, কাজ আরও বাড়বে, কাজ হবে। কোয়ালিটি কম্প্রোমাইজ যদি হয়ে থাকে তাহলে সেটা খারাপ, বাট না হয়ে যদি কাজ হতে থাকে তাহলে খুব ভালো কথা। টিআরপি দেখে কাজ করি না, কাজ ক্যারেক্টার জাস্টিফাই করেই করার চেষ্টা করি। এবার টিআরপি তো আজ আছে, কাল কোনো কারণে নাই থাকতে পারে, আবার পরের দিন কোনো কারণে টিআরপি বাড়তেও পারে। এই অ্যাক্টরদের রিপ্লেসমেন্ট হয়ে যাওয়া বা বাদ চলে যাওয়াতে টিআরপি কতটা এফেক্ট পড়ে বা আদৌ পড়ছে কি না, হ্যাঁ, তো সেইটা নিয়ে আমি কখনো ভাবিনি, মাথাও ঘামাই না, এটা আমার মাথা ঘামানোর জায়গা নয়। আমাদের সকলের ডেস্টিনেশন একটাই, সবাইকে চলে যেতে হবে একদিন, সবাই চাই, আমরা সবাই চাই। তো যেটুকু সময় আছি পৃথিবীতে, মানুষ আমাদের ব্যবহারটা মনে রাখবে, মানুষ আমাদের ভালো কাজটা মনে রাখবে। তো সেটাই করার চেষ্টা, এবং নেগেটিভিটি সরিয়ে পজিটিভ দিকে এগোনোটা আমার মনে হয়, এবং পজিটিভ মাইন্ডসেটটা রাখা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, এই সাক্ষাৎকারটি হওয়ার কথা ছিল অন্য একটি বিষয় নিয়ে, কিন্তু তারপরে যখন খবর পেলাম তখন ভাবলাম আইবুড়ো ভাতটা দিয়েই দিই। তো কেমন লাগছে এই আয়োজনের জন্য সত্যি থ্যাংক ইউ সো মাচ ফর যে কথাটা বললে। আইবুড়ো ভাজটা আমার নিজের কবে নিজেই জানি না, তুমি কী করে জেনে গেলে? বাট যাই হোক, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব ভালো। আর লোভ সামলে ইন্টারভিউটা কতক্ষণে দেবো বা শেষ করবো সেটার মাথায় চলছে। বাট কেন এটা আইবুড়ো ভাত কেন বলবো, বলি না যে হ্যাপি লিভিং সিঙ্গেলের জন্য এত কিছু আয়োজন। আচ্ছা, তাহলে হ্যাপি লিভিং সিঙ্গেলের জন্য ওটা আইবুড়ো ভাত নয়, ওটা নন আইবুড়ো ভাত হিসেবে আমি ধরলাম। তবে এই যে তোর নিজে কথাটা দিয়ে শুরু করলাম, যে একটা ইমিডিয়েটলি জিনিস চাপিয়ে দিলাম তো আমি, যে আইবুড়ো ভাত ধরে নিয়ে, এরকম কতগুলো উড়ো খবর নিজের ব্যাপারে নিজে শুনেছো এবং অবাক হয়েছো? প্রচুর। আর আমার মনে হয় শুধু এই ইন্ডাস্ট্রিতে থাকলেই নয়, সব প্রফেশনেই এরকম উড়ো খবর আসে। আমাদেরগুলো হয়তো নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া এগুলোয় জানাজানি হয় এবং আমাদের লোকে চেনে বলে জানতে পারে, বুঝতে পারে এবং সেগুলো বিশ্বাসও করে। বাট এরকম আমার নামে উড়ো খবর তো অনেক হয়েছে, আর সেগুলো আমি না খুব একটা মাথা ঘামাই না, কারণ আমি জানি আমি কি করছি, আমি কোন পথে চলছি, সেই পথটা ঠিক না ভুল সেটা আমি জানি। তো খবর খারাপ হোক ভালো হোক, ভালো খবর তো অবভিয়াসলি ভালোই লাগে, কিন্তু ভালো খবরটা না ছড়ায় না, ছড়ালে খারাপ খবরই ছড়ায়। তো সেগুলো আমি নেগেটিভিটি একদম আমার পছন্দ নয়, সেগুলো আমি মাথা থেকে সরিয়ে দিই। উড়ো খবর হোক যাই হোক, ঠিক আছে, সেটা মানুষে বলে বা করে আনন্দ পাচ্ছে, পাক তার জায়গা থেকে। কোন খবরটা শুনে খুব মজা পেয়েছো, মানে যেটা নিজেই বারবার পড়ে ভেবেছো বাহ এটা তো দারুণ ভেবেছে? এইরকম, এই যে তুমি বললে আইবুড়ো ভাত, বাহ দারুণ খবর তো, কবে জানি না তো, কে এসে কোথায় আছে কী করছে জানি না। আর অনেক খবরই আসে। একটা রিসেন্ট দেখলাম যে আমি এই পরের প্রজেক্টে একটা নাম দিয়ে বলে দিল আমি এই প্রজেক্টটা করছি। কাজের খবর তো ভালোই লাগে, কিন্তু সেগুলো সত্যি নয়। আর সত্যি যে খবরগুলো সেগুলো আমার পেজ থেকে বা তোমাদের কাছে খবর গেলে তোমরা যেগুলো চাপো সেগুলোই সত্যি। তো এই কাজের খবরগুলো ভালো লাগে, মজার লাগে যে হ্যাঁ এই কাজটা, ও বাবা এই কাজটা শেষ করে আবার এতগুলো কাজ একসাথে করছি, একটা না এতগুলো কাজ, তো সেটা মজার। কিন্তু কাজের প্রশ্ন যখন এলোই, তাহলে যে কারণে আজকের এই বিশেষ ইন্টারভিউটা, সেটা হলো হঠাৎ করে চিরদিনই তুমি আমার থেকে তোমার সরে যাওয়া, মীরাকে আর দেখতে পাওয়া যাবে না। এবং এটাতে তোমার পোস্টটা দেখেই বোঝা যায় তোমার অনেকটা খারাপ লাগা জড়িয়ে আছে, অনেকগুলো না বলা কথা জড়িয়ে আছে।
কোন কোন কথাগুলো তোমার কাছে বলা ছিল যেগুলো হঠাৎ করে না বলা হয়ে গেল, মানে তুমি বুঝতেই পারলে না কেন শেষ হয়ে গেল? হ্যাঁ, মানে এই প্রশ্নটা আমার আমার এখনো পর্যন্তই আছে, কারণ আমি সত্যি জানি না কারণটা, মানে এক্স্যাক্ট কারণটা কী, বাট এইটা জানি যে গল্প অন্যদিকে ঘুরেছে বলে আমার চরিত্রটা অফ করা হয়েছে। কিন্তু আমি যেটা সোশ্যাল মিডিয়ায় লিখেছি সেই প্রশ্নগুলো আমার মধ্যে তো থেকেই গেল যে কেন, কারণ হচ্ছে মীরার এখনও অনেক গল্প বাকি ছিল, যেটা আমি সোশ্যাল মিডিয়ায়ও উল্লেখ করেছি। তো মীরার ভালো হওয়া বাকি ছিল, মীরার প্রেম দেখানো বাকি ছিল, তো আরও অনেক গল্প তো মীরার বাকি ছিল। তো সেই বাকি থাকা থেকে হঠাৎ কেন গল্পটা এইভাবে নিভে গেল সেটা জানি না। তবে ঠিক আছে, সিরিয়ালের গল্প তো এদিক ওদিক হয়, চেঞ্জ হয়, বাট হ্যাঁ, মীরার গল্পটা কোনোভাবে একটা দিকে শেষ করে যদি আবার যাওয়া যেত সেটা আমার ভালো লাগতো, কারণ সেই মীরার চরিত্রটা কোথাও গিয়ে তো আমি ডে 1 থেকে করেছি এবং সেই চরিত্রটাকে জন্মও দিয়েছি। আমার যেমন যেটুকু অবদান আছে সেরকম ডিরেক্টরেরও আছে এবং স্ক্রিপ্ট রাইটারেরও আছে। আমি একা তো সেই চরিত্রটা অ্যাক্টিং করে দিলাম, ফুটিয়ে দিলাম, ওটা নয়। বাট হ্যাঁ, মানে একটা শিশুর মতন করে তাকে যত্ন করে রোজ সে ক্যারেক্টার প্লে করেছি। তো সেখান থেকে হঠাৎ যখন এরকম শুনতে পেরেছিলাম যে হ্যাঁ, মানে এই ট্র্যাকটা আর থাকবে না, ট্র্যাকটা না বন্ধ হয়ে যাবে এবং সিরিয়ালটা না শেষ হয়েই এই ট্র্যাকটা অফ হয়ে যাবে, সেখানে কোথাও গিয়ে খারাপ লাগা তো অবভিয়াসলি ছিল। কিন্তু হ্যাঁ, মানে আমার রাগ এই জিনিসগুলো নেই, কারণ যেটুকু আমি মীরা করে পেয়েছি, ভালোবাসা পেয়েছি এবং মীরার চরিত্রটাও এত সুন্দরভাবে লেখা হয়েছিল, যেটুকু করেছি মীরা যখন মীরা ছিল, যা পেয়েছি তার জন্যে থ্যাঙ্কফুল টু ইউ অডিয়েন্স অ্যান্ড অলসো টু চ্যানেল অ্যান্ড প্রোডাকশন হাউস। সুন্দরভাবে তুমি উত্তরটা দিলে, খুব মিষ্টিভাবে তুমি পুরো জিনিসটা সামলেছো। কিন্তু এই চরিত্রটা যে শেষ হয়ে যাবে সে খবরটাতে তুমি জানতে পেরেছিলে কবে, নাকি সেটাও আচমকাই আসে তোমার কাছে? হ্যাঁ, মানে সেই খবরটা আচমকাই আসে, তবে আমার কয়েকটা দিন ছুটি যাচ্ছিল। তো আমার যে ক্যারেক্টারটা, আমার যে ট্র্যাকটা এভরিডেই শ্যুট থাকতো, তো হঠাৎ করে মাঝে যখন হতেই পারে, আমি তো আমার মতন এনজয় করছিলাম, ছুটি পাই না সারা দিন, এভরিডে আমি ফ্রম নিউ টাউন টু দাসানি টু ট্রাভেল করতাম। আমার 1.5 hours জার্নি ছিল এভরিডে, ওয়ান ওয়ে। 1.5 ঘন্টা যেতাম, শুটিং করে আবার 1.5 ঘন্টা লাগতো ফিরতে। তো আমার জার্নিটাই প্রচুর ছিল। তো একটু ছুটি কাটাতে কার না ভালো লাগে, তো ছুটিটা কাটাচ্ছিলাম। যখন ছুটির কাটানোর দিনগুলো অনেকগুলো বেড়ে যাচ্ছিলো, তখন আমার মনেই প্রশ্ন আসছিল যে হঠাৎ করে লাস্ট ডে এরকম শ্যুট করলাম, ভালো সিন, ভাইটাল সিন করেছি, হঠাৎ সেখান থেকে আর গল্পটা নেই কেন, বা মীরা কোথায় গেল, আমার নিজের প্রশ্ন আসছিল। সেখান থেকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল যে হ্যাঁ দাঁড়াও, তোমাকে জানানো হবে, কারণ গল্প কোন দিকে কী হবে বা গল্প কীভাবে এগোবে, কী লেখা হচ্ছে সেটা কথা বলে জানাচ্ছি। তো তারপরে মিটিং হয়েছিল, মিটিংয়ের পরে জানতে পেরেছিলাম যে গল্পটা অন্যদিকে ঘুরবে এবং মীরার চরিত্রটা এখানেই ইতি টানা হবে। তো তন্নি, আমরা যেমন অফিসে কাজ করি, সেটা আমাদের একটা কর্মসংস্থান, এবং যদি একটা জায়গায় জয়েন করি আমাদের তো মাথায় কিছু প্ল্যান থাকে যে এতদিন আমরা এইভাবে করব, আমরা আমাদের কেরিয়ারটাকে এইভাবে দেখতে চাই। ঠিক সেরকম অভিনয়টা যেহেতু তোমাদের পেশা, সে জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরও কিছু প্ল্যান থাকে। হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়াটা কতটা অনিশ্চয়তায় তোমার মতন অভিনেত্রীদের ফেলে দিতে পারে? মানে এটা তো ফেলতে পারি, এই চিন্তা তো আমার একার নয়, এটা সবার মাথায়। অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা সবার মাথায় ঘোরে। কারণ যখন কারোর কোনো অ্যাক্টরের পিক টাইম যায় না, সেই পিক টাইম থেকেও তাকে ফেলে দিতে পারে, পরের প্রজেক্টটা আর নাই ক্লিক করতে পারে বা সেই চরিত্রে মানুষ আর তাকে নাই দেখতে পছন্দ করতে পারে। তো আমাদের প্রফেশনে ইনসিকিউর যে ব্যাপারটা, সেটা তো থেকেই যায়। এবং আমি আমার এই ক্ষেত্রেই বলবো যে আমি তো জানতাম যে আমি প্রজেক্টের শুরু থেকে আছি, শেষ অবধি থাকবো, কারণ আমি কন্ট্রাক্টেই ছিলাম। তো এখন তো বিং ইন কন্ট্রাক্ট, তো এটার কোনো সিওরিটি নেই যে হ্যাঁ তুমি শেষ অবধি থাকতে পারো। এরকম কন্ট্রাক্টে লেখাও থাকে যে তোমার ক্যারেক্টারের যখন মানে ইম্পর্টেন্স থাকবে না আর, বা গল্প আর নেই, ধরো তোমাকে দেখানো হলো যে মারা গেছে বা আর নেই, তখন সেটা আর নাই থাকতে পারে। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলবো যে সত্যি উই আর ভেরি ভেরি ইনসিকিউর। আমাদের হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট দেখে হয়তো মনে করতে পারে সবাই যে হ্যাঁ উই আর সব গ্ল্যামারাস দুনিয়ায় আছি, মানে সবটা ভালো হবে, সবটা একদম, হ্যাঁ, বাট সেটা নয়। মানে কাজও আজ আছে, মানে কাল কাজ নেই, এটাও ফেস করি আমরা। এবং এটাও হয় যে অডিশন দিলাম, 4 জনের মধ্যে হয়তো অন্য একজন সিলেক্ট হয়েছে, আমি হইনি। তো এই জায়গাগুলো থেকেই যায়। মানে সবসময় যে
একটা হাই পয়েন্ট দিয়ে যাবো তা তো নয়। আর আমি জানি না এটা সব কাজের ক্ষেত্রেই হয়তো হতে পারে যে কাজের আজকাল মানে অনিশ্চয়তাটা এত বেড়ে গেছে যে তুমি জবের কথাই বলো, আজকে জব আছে কালকে জব নেই, এটাও তো হতে পারে। তো সেই দিক থেকে হ্যাঁ, এটা তো একটা মাথায় টেনশন থাকেই কাজ করে। কিন্তু অভিনয়ের জগৎটার ক্ষেত্রে অন্যান্য আর 5টা চাকরির থেকে যেহেতু অভিনয়ের জগতের প্রতি মানুষের ঝোঁকটা অনেক বেশি, গ্ল্যামার সমস্ত কিছুর জন্য, সেটা কি অপশান অনেক বেশি এখন। মানে আগে শুনেছি বড়দের থেকে যে অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে অনেক মানে কি বলবো কাঠখড় পুড়িয়ে ওই জায়গাটায় পৌঁছতে হতো। এখন সিলেকশনের পদ্ধতি অনেক চেঞ্জ হয়েছে, সেখানে কি অপশান অনেক বেড়ে গেছে বলে তোমার মনে হয়? সেটাই কি একটা অনিশ্চয়তার দিকে মানুষকে ঠেলে দেওয়ার একটা কারণ, অভিনেতা অভিনেত্রীদের দিকে ঠেলে দেওয়ার একটা কারণ? সেটা একমাত্র কারণ কিনা জানি না, বাট কারণ তো বটেই। কারণ হচ্ছে যে ধরো যারা সিনিয়র, যারা যারা অনেক বছর ধরে কাজ করে আসছে, একটা জায়গা তৈরি করেছে, সেখান থেকে এখন যে আমাদের হাউসগুলোর যে প্রবলেম হয়ে গেছে বা ইন জেনারেল ইন্ডাস্ট্রির যে প্রবলেমটা হয়েছে ইজ বাজেট ইস্যু। তো একটা এক্সপিরিয়েন্সের তো দাম থাকে, মানে কিছু হলেও সামান্য তো একটা হয়, মানে সেটা আমাদের প্রফেশনের জন্য নয়, সব প্রফেশনেরই। তো যখন দেখা যাচ্ছে যে আমার জায়গায় আর একজনকে একটু কম বাজেটে পেয়ে যাচ্ছে, তো প্রোডাকশনের দিক থেকে দেখতে গেলে আমিও যদি প্রডিউসার হতাম, তাহলে বিজনেসম্যান যদি প্রডিউসার আমি হতাম, তাহলে আমি দেখতাম আমার যেখানে কস্ট কাটিং আমি করতে পারবো, যেখানে আমি কম রেমিউনারেশন দিয়ে একটা প্রজেক্ট চালানো যেতে পারে, চালাতে পারবো। তো সেই দিকটা এখন হয়ে গেছে, বাট খুব একটা এটা যে ভালো দিকে যাচ্ছে তা তো নয়। কারণ প্রচুর এরকম অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, বাড়িতে এখন বসে রয়েছেন, যাদের কাজ নেই। আমরা কতজনের নামও জানতে পারছি থ্রু সোশ্যাল মিডিয়ায় যে এখন দোকান খুলছে, এটা সেকেন্ড অপশন। অবভিয়াসলি আমাদের এই প্রফেশনে থেকে এখন সবার মাথায় এটা ঘুরছে যে সেকেন্ড আর একটা কি অপশন করা যেতে পারে, যাতে আমরা স্মুথলি লাইফটাকে কাটাতে পারি। সো এই জায়গাটা থেকে মানে সিরিয়াসলি মানে বিং অ্যান অ্যাক্টর কোথাও গিয়ে এই বাজেটের মধ্যে না আমরা পড়ে যাচ্ছি, তো তখন আমাদের হাত থেকে কাজ চলে যাচ্ছে। তো এটা তো আছেই। অনিশ্চয়তার জায়গাটা যখন বললে, তখন কি কখনো রেমুনারেশনও কম্প্রোমাইজ করতে হয়? এটা সবাইকেই করতে হয়। তো সেটাই বলছি, মানে যার যেটা হয়তো পাওয়াটা প্রাপ্য সেটা তারা পাচ্ছে না, আবার অনেক জায়গায় দেওয়া হচ্ছে না তা না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই মানে তোমার যা রেমুনারেশন তার থেকে হয়তো আরও অনেকটা কমিয়ে বলা হচ্ছে যে করো। এবং আমাদের হাতে যেহেতু এখন কাজের অপশন এত কমে গেছে, প্ল্যাটফর্ম অনেক বেড়েছে, কিন্তু এই যে নতুন মুখ দেখতে পাচ্ছ, অনেকে এখন যারা অনেক বছর ধরে যেটা বললাম করে আসছে তারা বসে আছে, তো তখন তাদের কাছে একটু সামান্য হয়তো টাকা মাইনাস হলো, বাট কাজটা তাদের কাছে তখন ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ কাজটা আমরা ভালোবাসি, কাজ ছাড়া থাকা যায় না। তো তখন মনে হয় যে না, কাজটা করি। কিন্তু এই যে বললেন নতুন মুখ, অপশন এবং তার সঙ্গে বাজেট কাট আউট করা হচ্ছে, সেখানেই বাজেট কাট অফ এবং অপশনের জায়গাটা দেখতে গেলে তো অনেক সময় কোয়ালিটিও পড়ছে। মানে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি যখন হয়তো বাজেটটা কম করে আমরা ওকে পেয়ে যাচ্ছি, সেখানে সেই কোয়ালিটির কাজ হয়তো আমরা পাইনি। সেটা শুধু অভিনয় না, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও সেটাও তো কোয়ালিটিও তো কম্প্রোমাইজড হতে পারে। হ্যাঁ, মানে সেটা এবার দেখো, যাদের সিলেক্ট করছে তারা নিশ্চয়ই কিছু ভেবে দেখেই সিলেক্ট করছে যে অভিনয়টা পারছে কি পারছে না, বা একে দিয়ে কাজটা টানা যাবে কি যাবে না। তো সব ক্ষেত্রেই যে কোয়ালিটি কম্প্রোমাইজ হয় সেটাও নয়, কারণ অনেকেই এরকম নিউকামার আছে যারা এখন খুব ভালো কাজ করছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সেই কোয়ালিটির বিষয়টা তো আর আমাদের লুকআউট নয়, আমাদের লুকআউটটা আমরা যাতে কাজের মধ্যে থাকতে পারি এবং যেটুকু আমাদের প্রাপ্য সেটা যাতে পেতে পারি। তো এবার নতুনরা আসুক না, ভালো তো, কাজ আরও বাড়বে, কাজ হবে, কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ যদি হয়ে থাকে তাহলে সেটা খারাপ, বাট না হয়ে যদি কাজ হতে থাকে তাহলে খুব ভালো কথা। তাহলে এই যে এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে এই সময় তন্নি যাপনটা ঠিক কীরকম? মানে আমরা কখনোই তোমাকে দেখিনি বা সোশ্যাল মিডিয়াতেও কখনো তুমি তোমার খুব একটা খারাপ লাগা প্রকাশ করোনি, এক্সেপ্ট পার্সোনাল কিছু জায়গা ছাড়া। এই প্রথম হয়তো দেখতে পেলাম সেটা শেয়ার করলে।
এর পরবর্তীকালে তারে তোমার কাজের কি প্ল্যান আছে, বা সেটা নিয়ে কোনো কথাবার্তা চলছে? কাজের প্ল্যান তো আমার প্রচুর আছে, প্রচুর। মানে আমি নিজেকে আবারও বড় পর্দায় দেখতে চাই, আমি নিজেকে এবার পজিটিভ ক্যারেক্টার করতে দেখতে চাই। তো এখন তো হাতে তার মানে কাজটা তোমার নেই, কিন্তু এই সময় দাঁড়িয়ে তন্নি লাহা রায়ের পরপর হিট প্রজেক্টের পরেও তোমাকে কি কাজের জন্য মানুষকে বলতে হয়, নাকি সে জায়গায় তুমি থাকো যে অপেক্ষা করো যে আমার কাছে অফার যেরকম আসবে আমি সেই অনুযায়ী সিলেক্ট করব? দেখো, অপেক্ষা তো করি, কিন্তু কাজের জন্যও বলতে হয়। তার কারণ এই যে তুমি একটু আগে বললে যে এত নিউ কামার্স বেড়ে গেছে, এত মুখ, এত ইন্ডাস্ট্রিতে এত অ্যাক্টার্স রয়েছে, তো আমার আমার কথা কেন মনে রাখবে? আমি তো মানে আমাকেও তো জানাতে হবে যে আমি এখন ফাঁকা আছি। তো যেটা আগে বুঝতাম না, এখন বুঝতে পারি যে এইটা মানে কোথাও গিয়ে মানে বললাম মানে আমার পুরো কি বলবো, মান সম্মান চলে গেল, সেটা তো নয়। কারণ তাদের মাথায়ও মানে দিয়ে দেওয়া উচিত যে আমি ফাঁকা আছি। তো এবার কাজের কথা যেটা বলছো, যে হ্যাঁ মানে কাজ কাজ নিয়ে এই মুহূর্তে কোথাও মানে কমিটমেন্ট হয়নি, কিন্তু কাজের কথাবার্তা চলছে কয়েকটা জায়গায়। তো এখনও পর্যন্ত কিছু শিওর নেই। আর নিজেকে আমি অনেক রকমভাবে অনেক জায়গায় দেখতে চাই, আবারও বড় পর্দায় কাজ করতে চাই। ওয়েব সিরিজ এখনও করিনি, ওয়েব সিরিজ করতে চাই। আর অনেকগুলো নেগেটিভ ক্যারেক্টার করে ফেলেছি, এবার পজিটিভ ক্যারেক্টারও করতে চাই, কারণ টাইপ কাস্টের মধ্যে পড়ে গেছি। তো আমার হাতে এই কিছুই নেই। মানে আমি যেটা বলি যে আমি তো প্রডিউসার নই, আমি স্ক্রিপ্ট রাইটারও নই, ডিরেক্টরও নই, যে হ্যাঁ আমি একটা চরিত্র লিখলাম বা বেছে নিলাম, এটা আমিই করব, সেই ক্ষমতা আমার হাতে নেই। তো আমার কাছে যেরকম কাজ আসে আমি সেরকম করার চেষ্টা করি, সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। আর যেটা বললাম যে মানে নেগেটিভ ক্যারেক্টার করে করে না, মানে এভরি ডে আর বিরিয়ানি খেতে ভালো লাগছে না, এবার একটু ডাল ভাত আলু ভাজাটা খেতে ইচ্ছা করছে। তো বিং অ্যান অ্যাক্টার খিদে তো থাকে, বাট সেই খিদে মেটানোর রেসপন্সিবিলিটি আমার হাতে থাকে না। সেটা যেটা বললাম যে প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার এনাদের হাতে থাকে। বাট হ্যাঁ, নিজেকে তো অনেকভাবে এক্সপ্লোর করতে চাই। তোমার প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা মিঠাই হোক বা আজকে চিরদিনই তুমি যে আমারে, তোমার চরিত্র সবটাই যথেষ্ট সমাদৃত। তারপরে দাঁড়িয়েও মানে ব্যক্তি তন্নির কি মনে হয় যে শুধুমাত্র এই ধরনের চরিত্রই কেন, লিড ক্যারেক্টারেও তো আমাকে ভাবা যেতে পারে? হ্যাঁ, মানে ইচ্ছা তো আছেই অবভিয়াসলি, যেটা বললাম যে, কিন্তু আমার হাতে তো কিছু নেই। আর তো আমি যে কোনো ক্যারেক্টার যেরকম আমার 100% দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি। আমি পজিটিভ ক্যারেক্টার পেলেও তাই করব, এবং আমার সত্যি ইচ্ছে এবার নিজেকে অ্যাজ লিড বা পজিটিভ ক্যারেক্টার এরকম দেখতে নিজেকে। কারণ আমি, এটা শুধু আমার চাওয়া নয়, তুমি আমার সোশ্যাল মিডিয়াতে গেলে দেখতে পাবে সবাই কমেন্ট করে যে এবার তোমাকে অ্যাজ লিড দেখতে চাই তন্নি, এবার পজিটিভ ক্যারেক্টার করো। আমি চাই ওনাদের সবাইকে উপহারটা দিতে, নিজেকে অন্যভাবে প্লেস করে। কিন্তু সত্যি মানে আমার হাতে তো কিছু নেই, কিন্তু হলে খুব ভালো হয়। তবে আরও একখানা জিনিস তো কথাটা চলে আসছে, সেটা হলো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছে বারংবার, এবং বিভিন্ন চরিত্রর বাদ চলে যাওয়া নিয়ে এর আগে, আজকে তোমার ইস্যুটা তো প্রথমবার নয়, এর আগেও উঠেছে। সেটা কি কোথাও ইম্প্যাক্ট পড়ে সিরিয়ালে, টিআরপিতে বা সমস্ত কিছুতে? সেইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ টিআরপি দেখে কাজ করি না, কাজ ক্যারেক্টার জাস্টিফাই করেই করার চেষ্টা করি। এবার টিআরপি তো আজ আছে, কাল কোনো কারণে নাই থাকতে পারে, আবার পরের দিন কোনো কারণে টিআরপি বাড়তেও পারে। তো এই অ্যাক্টারদের রিপ্লেসমেন্ট হয়ে যাওয়া বা বাদ চলে যাওয়াতে টিআরপি কতটা এফেক্ট পড়ে বা আদৌ পড়ছে কি না, হ্যাঁ, তো সেইটা নিয়ে আমি কখনো ভাবিনি, মাথাও ঘামাই না, এটা আমার মাথা ঘামানোর জায়গা নয়। তো সেটা আমি ঠিক বলতে পারবো না যে আদৌ এই রিজনের জন্যেই টিআরপিটা কমছে কিনা বা এই রিজনের জন্যেই বাড়ছে কিনা। সেটা আমি ভাবলে, আমি আমার মতন ভেবে নিলে সেটা ভুল হবে, কারণ টিআরপি কমা বা বাড়ারও অনেক কারণ থাকে। তন্নি, তুমি একটু আগে একটা কথা বলছিলে যে আজকে যে মানে জনপ্রিয়তার শীর্ষে, কাল সে কোথাও না থাকতে পারে, এবং আমি শিওর যে তুমি সেটা তোমার জীবন দিয়ে নানাভাবে দেখেছো বলেই। সেখান থেকে যারা নতুন এবং যারা যথেষ্ট ভালো কাজ করছে বিভিন্ন জায়গায়, কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, যেটা তুমি একজন এক্সপিরিয়েন্স অ্যাক্ট্রেস হিসেবে এই বছরে বুঝেছো? এখন তো বলতে গেলে আমার অনেক কিছুই মাথায় ঘুরবে পরের প্রজেক্ট করতে গেলে, কারণ এই যে যেটা বললাম যে কন্ট্রাক্টর থেকেও
না থাকার একটা মানে গল্প শেষ হয়ে যাওয়ার এইটা একটা মাথায় থাকবে। এবং পার ডেতে করলেও মানে গল্পের চেঞ্জেস সিরিয়ালে হতেই থাকে, তো সেটা আমি মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ওটা ভয় লাগার জায়গা থেকেই থাকে। আর সেটা আমার হাতে কিছু নেই, যেভাবে যা হবে দেখা যাবে। এভাবে যেভাবে দেখা যাবে, তবে এই সমস্ত কিছু যখন আছে তখন যে প্রশ্নটা অবশ্যম্ভাবীভাবে আসবে সেটা হলো তন্নিকে দেখে সিঙ্গেল মনে হচ্ছে, কিন্তু আদৌ কি সে সিঙ্গেল? এবং যদি সে সিঙ্গেল থাকে তাহলে তার মধ্যে কি প্রেমের কোনো ফুল উকি দেওয়ার সম্ভাবনা আছে? এই মুহূর্তে নেই, এই মুহূর্তে আমি সিঙ্গেল এবং আমি নিজের সাথে নিজে সময় কাটাতে ভালোবাসছি, কাটাচ্ছিও। তো যখন যার আসার সে ঠিক আসবে, এবং আমি তাড়াহুড়ো করে প্রেম করতে হবে, বিয়ে করতে হবে, সেটা কখনো করব না, সেটা ভুল ডিসিশন হবে। তো এরকম অনেক মানে কি বলবো ডিসিশন হয়ে গেছে এর আগে, তো তাই জন্যে আমি ওর মধ্যে আর পা বাড়াতে চাই না। এবং নিজেকে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় কাজের দিক থেকে মানুষ হিসেবে, সেটারই আমি চেষ্টা করছি। আর নিজের সাথে নিজে থাকতে পেরে এবং সময় কাটাতে পেরে অনেক কিছু শিখতে পারছি, অনেক এখন ভালো আছি। ওই যে তোমার ফেসবুকে লেখা কোটেশনটার মতো যে আর কদিন পর তো সবাই শেষ। একদমই, মানে এটা আমি বিশ্বাস করি, কারণ আমাদের সকলের ডেস্টিনেশন একটাই, সবাইকে চলে যেতে হবে একদিন, সবাই চাই, আমরা সবাই চাই। তো যেটুকু সময় আছি পৃথিবীতে মানুষ আমাদের ব্যবহারটা মনে রাখবে, মানুষ আমাদের ভালো কাজটা মনে রাখবে। তো সেটাই করার চেষ্টা, এবং নেগেটিভিটি সরিয়ে পজিটিভ দিকে এগোনোটা আমার মনে হয়, এবং পজিটিভ মাইন্ড রাখা, মাইন্ডসেটটা রাখা খুবই ইম্পর্টেন্ট। এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষের পেছনে মানুষের লাগে এত নেগেটিভ কমেন্টস, কি হবে পিছনে লেগে এত নেগেটিভিটি ছড়িয়ে কী লাভ? ভালোবাসা ছড়ান, ভালোবাসা, মানুষকে ভালোবাসুন, দেখবেন নিজেরও ভালো লাগবে এবং তারও ভালো লাগবে। এই ভালো লাগার প্রসঙ্গটা এইভাবেই থাকুক। তবে যে প্রশ্নটা আরেকটা আসছে সেটা হলো গিয়ে অভিনেতা অভিনেত্রীরা শুধুমাত্র টলিউডের নয়, বম্বেতেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি তাদের একটা ব্লগিং চ্যানেল থাকছে, এবং এটা অনেকের বক্তব্য যে এটা একটা আর্নিং সোর্স। এবং ওই যে যেটা বললি ইনসিকিউরিটি, সে জায়গা থেকে সত্যি কি তাই? ব্লগিং তো তুমিও করো, যে কোথাও না কোথাও এটাও একটা আর্নিং সোর্স হিসেবে থাকছে। হ্যাঁ, একদমই, মানে আমি যেটা বললাম, মানে সব কিছু যদি আমরা পজিটিভলি দেখি, তাহলে এটা তো সেকেন্ড সোর্স অফ ইনকাম আমাদের সবার, সোশ্যাল মিডিয়াটা। তো পজিটিভলি যদি আমরা ভালো ইনকাম করতে পারি সোশ্যাল মিডিয়া, বাই ব্লগিং, বাই ফেসবুকে এখন মানিটাইজ হয়, তো সব মানে এগুলো যদি আমরা সেকেন্ড সোর্স অফ ইনকাম দেখি, তাহলে ওয়াই নট? মানে এই কোনো কাজ তো ছোট বড় হয় না, সব কাজই ভালোভাবে কাজ করলে সব কাজই ভালো। তো আমি ওইভাবে দেখি না, এবং এটা পজিটিভলি নিই, সিরিয়াসলি। এটা তো সেকেন্ড সোর্স অফ ইনকাম, আমাকে তো কেউ এসে মুখ দেখে বিনা পয়সায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে না, আমাকে তো খাটতে হবে। আর তো এখন সোশ্যাল মিডিয়া যখন সেই সুযোগটা দিচ্ছে, তাহলে কেন করবো না? তার জন্য কোথাও নিজের পিআর স্কিলটাও এখন দরকার। মানে দেখো, অভিনেতা অভিনেত্রীদের অনেক ক্ষেত্রে হয় মাচা শো থাকে, বিভিন্ন কিছু থাকে, ব্র্যান্ড কোলাবোরেশন থাকে, সেক্ষেত্রে পিআর স্কিলের দিক থেকে তুমি নিজেকে কত নম্বর দেবে? 0 বা মাইনাস হলে মাইনাস, কারণ আমি একদম পিআরটা আমি পারি না করতে, কিন্তু উচিত করা, মানে এটা আমাকে এবার শিখতে হবে। আমার এটা একদমই মানে পোক্ত নই এই ব্যাপারটায়, পিআরের ব্যাপারটায়। কিন্তু সিরিয়াসলি এখন কাজে থাকতে গেলে পিআরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিআর থেকে অনেকে এখন ভালো ভালো কাজ করছে। তো আমি নিজেকে জিজ্ঞেস করলে আমি নিজেকে 0 দেবো, বা যদি মাইনাসের দিকে কোনো পয়েন্ট থাকে তাহলে মাইনাস দেবো। না, আমরা 0 থেকে মাইনাস থেকে প্লাসের দিকে আসবো, এবং প্লাস থেকে ওঠার প্রশ্ন শেষ একটা প্রশ্নই করবো। এই যে তুমি বললে আমি আরও ভালো মানুষ হতে চাই, এবং এই দীর্ঘ যাত্রাপত্রায় সমস্ত ঘাত প্রতিঘাত, কাজ, ব্যক্তিগত জীবন, মানুষ চেনানো, সমস্তটায় সব থেকে বেশি নিজের ব্যাপারে কোন ভুলটা রিয়েলাইজ করলে যে আমার এই দোষ, এবং তন্নি এই দোষটাকে কোনো দিন শুধরাতে পারবেন না, মানে সেটা দোষই, খারাপই একটা জিনিস, আর এমন একটা ভালো নিজের ব্যাপারে রিয়েলাইজ করেছো যেটা হাজার খারাপ যদি সারা পৃথিবীও খারাপ হয় তখনও নিজের মধ্যে সেই গুণটা অ্যাটলিস্ট বর্তমান রাখবে? আমি মনে করি সব মানুষের মধ্যেই খারাপ ভালো দুটোই আছে, এবং দুটো নিয়েই
মানুষ, কারণ কেউ পুরো পজিটিভ হতে পারে না, কেউ পুরো নেগেটিভ হতে পারে না। তো আমার মধ্যেও প্রচুর খারাপ জিনিস আছে এবং ভালো জিনিসও আছে। তো আলাদাভাবে ওইভাবে এইটা খারাপ ওইটা খারাপ, খারাপটা না কেউ কখনো নিজের মানে কেউ খারাপ বলবে না নিজেকে। তো সেটা অপোনেন্ট বা অন্যজন তোমাকে পয়েন্ট আউট করে বলে দেবে যে শ্বেতামাদি তোমার এইটা খারাপ, তুমি এটা করো না। আর তো আমারও যেমন আমাকে সবাই বলে যে আমি একটুতে অভিমানী হয়ে যাই, একটুতে রেগে যাই। তো আমার মনে হয় যে সেটা আমার দিক থেকে আমি জাস্টিফাই যে হ্যাঁ এই কারণে আমি রেগে গেছি, এই কারণে আমার অভিমান হয়েছে। তো সেই কারণগুলো সব মানুষেরই কারণ থাকে এবং সব মানুষের যেটা বললাম পজিটিভ নেগেটিভ থাকে। তো আমাকে যেটা তো বলছে ধরো তন্নি তোর এটা খারাপ, তন্নি তোর ওটা খারাপ, তো সেই খারাপগুলো কিভাবে ভালো করতে পারবো সেটা আমি চেষ্টা করতে পারি। তবে আমি নিজের এতগুলো খারাপ সেটা আমি নিজেই হয়তো বসে বসে লিস্ট বানিয়ে বলতে পারবো না। যেটা বললাম যে নিজের হয়তো সবাই সবার ভালো দিকটা দেখে এবং যেটা করে সেই করার পিছনেও কারণ থাকে। তোমার হয়তো সেই কারণটা মনে হতে পারে যে এটা কেন করলো, তুমি জানো তুমি কেন করলে। তো আমার খারাপ দিক যেমন অনেক আছে, সেগুলো ভালো করার চেষ্টা করব এবং ভালোগুলো সেটা আপনারাই বলতে পারবেন কি কি ভালো। বেশ, তাহলে বরং ভালোই ভালো থাকুক তন্নি। এবং তন্নির ব্যাপারে অন্যান্য আরও খবরের জন্য তন্নির সোশ্যাল মিডিয়ায় তো চোখ রাখতেই হবে, কিন্তু আমরা আপাতত পাতে চোখ রাখবো, আর বাকি খবরটা হবে টলি টাইমে। তাই চোখ রাখতে ভুলবেন না টলি টাইমে।